আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাসভবন গুলশান কার্যালয়ে না থেকেও আছেন খালেদা জিয়া। মায়ের শেষ থেকেই শুরুর আকাঙ্ক্ষা ছেলে তারেক রহমানের। 11 জানুয়ারি থেকে উত্তরের 9 জেলায় সফর। জামায়াত আমিরের সাথে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ, সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা। অতীতের মতো পাতানো ভোট হলে ধ্বংসের দিকে যাবে দেশ, বললেন তাহের। প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে। নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে পোস্টাল ভোট, ধারণা বিশ্লেষকদের। কারচুপি ঠেকাতে প্রার্থী ভোটারের কাছে পুরো প্রক্রিয়া স্পষ্ট করার তাগিদ। প্রার্থীরা দুজনেই খুবই শক্তিশালী, সেখানে কিন্তু প্রার্থীগুলো কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে। নির্বাচন কমিশনকে কিন্তু এই জায়গায় খুবই সিরিয়াস থাকতে হবে। দেশ জুড়ে শীতের দাপট, কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 11 জানুয়ারি থেকে 4 দিনের সফরে উত্তরাঞ্চলের 9 জেলায় সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। তারেক রহমান এই সফরে বিশিষ্ট ব্যক্তি, নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদের কবর জিয়ারত করবেন। ওই চিঠিতে আরও জানানো হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনো ক্রমেই লঙ্ঘন করা হবে না। আজকে মূলত তারেক রহমান এসেছেন তার চেয়ারপারসনের কার্যালয়ে। সেখানে মূলত ঢাকা 17 আসনে, যেখানে তিনি আগামী নির্বাচনে লড়বেন, ঢাকা 17 আসন, সে 17 আসনের গুলশান থানার যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে মূলত আজকে তার সকাল 11টা থেকে মূলত বৈঠক ছিল এবং সেখানকার যে সকল নেতাকর্মীরা, গুলশান থানার সকল নেতাকর্মীদেরকে আজকে ডাকা হয়েছে গুলশানের কার্যালয়ে। সেখানে মূলত তাদের সাথে আসলে আগামী নির্বাচনের যে প্রস্তুতি সে বিষয়ে মূলত আলাপ আলোচনা হয়েছে। এর পাশাপাশি তিনি আসলে এই যে ঢাকা 17 আসনের নাগরিকদের কি ধরনের সমস্যা বা কি সমস্যাগুলো আছে সেগুলো মূলত জানতে চেয়েছেন এবং নেতাকর্মীরাও এই যে 17 আসনের জনগণের ভাবনা কি, তারা আসলে কি কেমন নেতৃত্ব চাচ্ছেন, তাদের সমস্যাগুলো কি যেগুলো নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছ থেকে শুনতে পেয়েছেন, জেনেছেন, সেগুলো মূলত দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সামনে তারা তুলে ধরেছেন এবং আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে মাঠে কাজ করা যায়, কিভাবে ধানের শীষের পক্ষে জোয়ার তোলা যায়, সে বিষয়ে মূলত তিনি নির্দেশনা দিয়েছেন এবং সেই প্রচারণাকে আরও বেগবান করার জন্য মূলত তিনি তাদেরকে আরও উৎসাহ দিয়েছেন। এর পাশাপাশি যদি বলি, শুধু যে এখানে দলীয় কার্যক্রমই আজকে হয়েছে তা কিন্তু না, এর পরপরই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরও আসার কথা রয়েছে গুলশান কার্যালয়ে, যারা মূলত তারেক রহমানের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে কিংবা আগামীর বাংলাদেশ নিয়ে সেসব বিষয়ে তারা আলোচনা করবেন। দেশে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। সকালে নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যদি এবার পাতানো নির্বাচন হয় তাহলে দেশ আরও ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা ইইউকে জানায় জামায়াত। নায়েবে আমির বলেন, তাদের দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা এবং ইইউ সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি। এনসিপিকে 10 আসন দেওয়ার বিষয়টিকে কাল্পনিক জানিয়ে তিনি বলেন, শিগগিরই হচ্ছে 11 দলীয় জোটের আসন সমঝোতা। ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে। বিগত 3টি নির্বাচনে যে ক্ষতি হয়েছে সেগুলো সমন্বয় করে সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, 2026 সালের নির্বাচন হলো লাইনচ্যুত ট্রেনকে লাইনে উঠিয়ে চালানো।
কমিশনের প্রত্যাশার সাথে যৌক্তিকতার সমন্বয় ঘটানোর কথাও জানান তিনি। 26-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। আমাদের প্রত্যাশা অনেক এবং যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনো বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে পোস্টাল ভোট হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিশেষ করে যেসব জায়গায় পোস্টাল ভোটার বেশি, সেখানে ভোটের লড়াইও হবে হাড্ডাহাড্ডি, বলছেন রাজনীতি বিশ্লেষকরা। সেক্ষেত্রে কারচুপির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। পোস্টাল ভোট সংগ্রহ থেকে শুরু করে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া সুস্পষ্টভাবে ভোটার ও প্রার্থীদের সামনে তুলে ধরতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোটও। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার চর্চার সুযোগ পাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। শুধু প্রবাসীরাই নয়, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন। এবার 5 জানুয়ারি ছিল পোস্টাল ব্যালটে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের শেষ সময়। নিবন্ধন করেছেন 15,33,682 জন। এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন 7,61,140 জন। প্রবাসী ভোটারের সংখ্যা 7,72,542। 123টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন 2,39,186 জন। এরই মধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা। কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগে পোস্টাল ভোটারের সংখ্যা বেশি। বিশেষ করে ফেনী 1, 2, 3, চট্টগ্রাম 15, কুমিল্লা 5, 6, 11, নোয়াখালী 1 ও 3, সিলেট 1 আসন সহ 18টি জেলায় ভোটার সংখ্যা 10,000-এর উপরে। এই ভোটগুলি যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে জয় পরাজয় ভূমিকা রাখবে মনে করছেন এই বিশেষজ্ঞ। সারা দেশে তীব্র হচ্ছে শীত, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় অনেক বেশি, তারপরেও কর্মস্থলে যেতে হবে তাই বেরোচ্ছি। ঠান্ডাতে গাড়ি চালাতে কষ্ট, হাত টাত পড়ে আছে, যাত্রী কম, অনেক ঠান্ডা আজকে, আর তো অবশ হয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরে গোপালগঞ্জে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। এতে জমিতে ধানের চারা রোপণ পিছিয়ে পড়ার আশঙ্কায় আছেন চাষিরা। তবে কৃষি বিভাগের আশা দ্রুতই কাটবে প্রতিকূল আবহাওয়া, তখন আর সমস্যা থাকবে না বোরো আবাদে।